আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাখী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের গত ক্লাসে পৃষ্ঠা নং 72-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করাইছিলাম। আজকে বাকি যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই তোমাদের খাতায় অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা পরে এগুলো বাসায় আবারও করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। অঙ্ক নম্বর দেখো, আমাদের 9 নম্বর একটা অঙ্ক আছে, যে বলা হয়েছে যে রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আলীর ওজন 34 কেজি হলে আকাশ এবং আলীর ওজনের পার্থক্য কত, এই কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এখানে আগে লিখবো যেটা দেওয়া আছে, সেটা হলো রহিমের ওজনটা কত কেজি সেটা লিখব। রহিমের ওজন কত কেজি দেওয়া আছে? 25 কেজি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে রহিমের ওজন হচ্ছে 25 কেজি। এই যে রহিমের ওজন থেকে আকাশের ওজনটা কি 3 কেজি বেশির কথা বলা হয়েছে। তা আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আকাশের ওজন রহিমের ওজন থেকে কয় কেজি বেশি? 3 কেজি, তাই না? 3 কেজি। তাইলে আমরা এখন কি লিখবো? তাহলে আমরা নিজে এখন লিখবো যে অতএব আকাশের ওজন, যে রহিমের যে ওজনটা পেয়েছি ওইটা থেকে আকাশের ওজনটা 3 কেজি বেশি। তাহলে বেশি মানে কি? যোগ করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 25-এর সাথে যদি আমরা 3 যোগ দেই তাহলে কত এসেছে? 28 কেজি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আকাশের ওজন হলো 28 কেজি। তার মধ্যে আলীর ওজন দেওয়া আছে কত? আলীর ওজন দেখো দেওয়া আছে, ওখানে দেখবা তোমাদের বইয়ে যে আলীর ওজন হচ্ছে 34 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো এখানে রহিমের ওজন 25 কেজি, আর যেহেতু আমরা এখানে কথাটা লিখেছি যেহেতু আকাশের ওজন রহিমের ওজনের থেকে 3 কেজি বেশি, তাইলে এখান থেকে আমরা কি পাইলাম? আকাশের ওজন পাইলাম কত কেজি? 28 কেজি। আলীর ওজন দেওয়াই আছে। এখন শেষে বলা হয়েছে তোমাদের বইয়ে দেখবা যে আকাশ ও আলীর ওজনের পার্থক্য কত। তাইলে আমরা এখন লিখবো যে অতএব আকাশ ও আলীর ওজনের পার্থক্য হচ্ছে কত? পার্থক্য বলতে বুঝো তো, বিয়োগ করতে হবে। তাইলে আমরা যদি 34 থেকে 28 বাদ দেই, শিক্ষার্থীরা তাহলে কত এসেছে দেখো তো? 8 আছে 14, তাহলে কত হইলো? 6 কেজি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটাই কিন্তু অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে রহিমের ওজন 25 কেজি, যেহেতু আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, এর জন্য আমরা কি করলাম? যোগ করলাম। এখন আলীর ওজন কিন্তু দেওয়া আছে 34 কেজি, দিয়ে বলছে যে দুইজনের ওজনের পার্থক্য কত। তাহলে 34 পাইলাম। তাহলে আমরা এখানে এখন উত্তর লিখবো, যে উত্তর হচ্ছে 6 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এবার আসি আমরা 10 নম্বরে। 10 নম্বর একটা অঙ্ক দেখো, লেখা আছে যে একটি তাকে 42টি বই রাখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে, এছাড়া আরো 8টি বই আছে। তাহলে আমরা প্রথমে লিখবো 10 নম্বর অঙ্ক, যে একটি তাকে বই আছে
কয়টি? 42টি, তাই না? এখানে বলা হয়েছে একটি থেকে বই আছে এতটি, বা একটি থেকে বই রাখা যায়, এটাও তোমরা লিখতে পারো 42টি। এবার কি বলছে? তাক আছে কয়টি? এরূপ 2টি কথা বলা হয়েছে। এরূপ 2টি তাকে বই আছে বা রাখা যায়, বেশি যাবে না, তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে 42 আর 2 গুণ করতে কত হয়? 84টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কত পেলাম? 84টি। এখন আমরা লিখব যে এখানে আবার আমরা একটু প্যারা করে নিচে লিখতে পারি যে 2টি তাকে বই আছে কয়টা? দেখো তো, 84টি, তাই না? এবার আরো বই আছে কথা বলা হয়েছে, আরো বই আছে কয়টি? 8টি বই আছে। এই 8টা আমরা এখন যোগ করব। তাহলে আমাদের কি চাওয়া হয়েছে? মোট কতগুলো বই আছে। তার মানে অবশ্যই আমরা কি করব? তাহলে যোগ, যে মোট বই আছে শিক্ষার্থীরা, তাহলে কত হচ্ছে? 8 × 12 হইল আমাদের 92টি। কি বুঝতে পারো নাই? এই কথাটা এখানে বলা হয়েছে যে একটা তাকে যদি 42টা বই থাকে, এইরূপ 2টা তাকে যেটা আছে তার সাথে আরো 8টা বই আছে, এই জন্য আমরা এটা যোগ করলাম। তোমরা উত্তর যদি লেখো লিখবা, না হলে সাজিয়ে লিখলে হবে। তাহলে আমরা উত্তর কি লিখবো? উত্তর হচ্ছে 92টি। কি বুঝতে পারো নাই? এরপরে আসি 11 নম্বর শিক্ষার্থীরা। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চে প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। 10টি বেঞ্চে তাহলে মোট কতজন? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রতিটা বেঞ্চে 6টি বেঞ্চের প্রতিটাতে 5 জন করে বসে, তাহলে আমরা কি লিখবো? যে একটি বেঞ্চে বসতে পারে শিক্ষার্থী বসতে পারে। 11 নম্বর তোমাদের বইয়ে দেখো 11 নম্বরে লিখবো আমরা যে কি লিখবো? একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে, বা সরাসরি তোমরা লিখতে পারো যে একটি বেঞ্চে বসতে পারে। শিক্ষার্থীরা লিখবো আমরা যে একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে। কতজন বসে একটিতে? 5 জন করে। তোমাদের বইয়ে দেখো ওখানে লেখা আছে যে একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 5টি, কিন্তু বেঞ্চ আছে কয়টি? তাহলে 6টি যেহেতু আছে, তাহলে অবশ্যই আমরা কি করবো? এটা গুণ করব, তাই না? 5 গুণ হচ্ছে 6 শিক্ষার্থীরা, তাহলে কত হচ্ছে? 5 × 6 = 30 জন। এবার আবার বলছে কি যে বাকি 4টি বেঞ্চে প্রতিটিতে 4 জন করে বসে, তাহলে আমরা আবার লিখবো এখানে, আবার একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে কত? প্রতিটি বেঞ্চে এবার 4 জন করে কথা বলা হচ্ছে, 4 জন। তাহলে আমাদের বেঞ্চ আছে কয়টি? 4টিতে 4 জন করে, তাহলে অতএব আমরা লিখবো 4টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে, 4 গুণ হলো 6 শিক্ষার্থীরা, তাহলে কত হইলো বলো তো? 24 জন, তাই না? এবার বলা হয়েছে দেখো যে 4 জন করে বসতে পারে, তো 10টি বেঞ্চে মোট কতজন? তাহলে আমরা এখানে লিখবো যে অতএব, তাইলে এই প্রথমটাতে দেখো প্রথম অংশে 4 আছে, 6 জন, পরেরটাতে 4টা বেঞ্চ, প্রথমটাতে 6টি আর নিচে এটাতে 4টি, তাহলে আমাদের কয়টা হইল বলো তো? 10টি বেঞ্চে বসতে পারে কি করব? 30 যোগ 24, 30 যোগ 24 শিক্ষার্থীরা, 30 যোগ 24, তাহলে আমরা যদি এটা যোগ করি 5 × 6 = 30, প্রথমটাতে হলো 5 × 6 = 30, পরের 4টাতে বসলো কত? 4টিতে 4 জন করে, 4 × 4 হলো, ও সরি এখানে আমাদের 4, কারণ একটি বেঞ্চে 4 জন আর 4টাতে 4 জন, তাহলে হইলো আমাদের কত? 4 × 4 হলো 16 শিক্ষার্থীরা। তাহলে একটি বেঞ্চে 4 জন করে, তাহলে 4টি বেঞ্চে 4 × 4 = 16, তাহলে আমাদের এখানে আসলো কত? 16। এখন আমরা যদি এটা যোগ করি দেখো তো 6 আর এখানে 3 আর 4, তাই না? 46 জন শিক্ষার্থীরা। আবার একটু দেখি আমরা, এখানে বলা হয়েছে
যে 6টি বেঞ্চে প্রতিটিতে 5 জন করে, এজন্য একটি বেঞ্চে শিক্ষার্থী বসে 5 জন, 6টিতে হলো 30 জন। আবার আমরা কি লিখলাম, একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 4 জন, তাহলে 4টা বেঞ্চে কতজন হলো 16 জন, তাই না? এখন বলছে যে তাহলে 10টি বেঞ্চে মোট কতজন বসতে পারবে, তাহলে আমরা লিখলাম যে অতএব 6 + 4 = 10টি বেঞ্চে বসতে পারে, বা এখানে মোট কথাও তোমরা লিখতে পারো, বা নিচে নিচে যদি কেউ লেখেন যে 6টি বেঞ্চে বসে 30 জন, 4টিতে বসে 16 জন দিয়ে দাঁড়িয়ে দিবা, দিয়ে করতে পারো, তারপরে কিন্তু অঙ্কটা তোমাদের হবে। তোমরা এইভাবেও করতে পারো, বা তোমাদের নিজস্ব যদি ওই নিয়মে তোমরা করতে চাও সেটা তো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমাদের উত্তর কত হইল? এখন উত্তর হচ্ছে 46 জন, তাই না? কি চাইছে উত্তর? তাহলে শেষে বলা হয়েছে যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারবে। উত্তর আমরা সাজিয়েও লিখতে পারি, ভাষাগত উত্তর না লিখে লিখবো যে 10টি বেঞ্চে মোট বসতে পারে, যাতে 10টি বেঞ্চে মোট বসতে পারে কতজন? 46 জন, তাই না? দেখো তো 6 3 আর 1 4, তাহলে 46 জন। তারপর উত্তর লিখবে, অথবা এই লাইনটা যদি লিখে রাখো তারপরে কিন্তু ভুল নাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি 12 নম্বরে। দেখো 12 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? তার প্রতি মাস তোমরা জানো, প্রতি মাস বলতে কি 1 মাসের কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখবো 12 নম্বরে যে সুকুমার 1 মাসে বৃত্তি পায়, শিক্ষার্থীরা কত টাকা বৃত্তি পায়? 90 টাকা, তাই না? 1 মাসে বৃত্তি পায় 90 টাকা। তাইলে এখানে বলা হয়েছে যে 12 মাসের কথা যেহেতু বলেছে, যে সুকুমার 12 মাসে বৃত্তি পায় 90 গুণ 12। এবার আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো, 1080 এত টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখবো কি, এখানে লিখে যদি আমরা গুণ করি যে 90কে 12 দ্বারা গুণ করি, দেখো 2 0 0 9 2 18। এবার একদিকে গুণ দিলে 1 0, এটা বাদ গেল এক ঘরে, তাহলে 1 0 0 9 কে 9 0 8 করতে 8 9 কে 10। শিক্ষার্থীরা, তাহলে কত হইল? 1080 টাকা, এটা পাইলাম। এখন এটা বলছে কি যে সে যে বৃত্তিটা পাইলো ওইখান থেকে রিনাকে 95 টাকা দিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন লিখবো আমরা এখানে যে 12 মাসে বৃত্তি পায়, 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা। সেখান থেকে কি করছে? রিনাকে দেন, রিনাকে দেয় কত টাকা দিছে? 95 টাকা। শিক্ষার্থীরা, এখন এই টাকাটা কি বলছে? তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে এখন আমরা লিখবো যে অবশিষ্ট থাকবে, বিয়োগ করো তো, 5 8 985 টাকা, তাই না? দেখো তো আবার ভালো করে বিয়োগ করে, 5 আছে 10 এর 5, 10 আছে 8, 1 হইল 9, 985 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আবার এখানে যদি খালি সরাসরি লেখো যে বৃত্তি পায় এত টাকা, রিনাকে দেয় 95 টাকা, এখান থেকে এইভাবে যোগ করো, তারপরেও কিন্তু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তখন আমরা উত্তর এখানে লিখবো কি, যে উত্তর আমাদের হচ্ছে কত? 985 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর কত হইলো তাহলে? 985 টাকা। কি সমস্যা কোনো? 985 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা 13 নম্বর অঙ্ক। তেরো নম্বর অঙ্কে বলা হয়েছে তেরো নম্বর অঙ্কটা দেখো, একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটা ঝুড়িতে ৭৪টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে প্রত্যেকটা কয়টা করে লিচু পাবে? তাহলে আমরা প্রথমে লিখব যে একটি ঝুড়িতে
লিচু আছে কয়টি দেখো তো ৭৪টি, তাই না? একটি ঝুড়িতে লিচু আছে ৭৪টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে কতটি দেওয়া আছে দেখো তো ৭৪টি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে লিখবো যে ২টি ঝুড়িতে মোট লিচু আছে, মোট লিচু আছে। যোগ করে দেখি কত হচ্ছে, ৪ ৭ ৭ 14, ১৪৪টি, তাই না? ৪ ৭ ৭ 14, ১৪৪টি হলো। এখানে এখন বলা হয়েছে কি দেখো তো, যে এই লিচুগুলো একত্রে করার পরে ৮ জনের মধ্যে ভাগ করে দিতে বলছে। এখন আমরা এখানে লিখবো যে এখন ৮ জনে লিচু পায়, এই লিচুটা যেটা পাইছি ওইটার কথা বলছে ১৪৪টি। জন প্রতির কথা বলেছে, প্রত্যেকে কয়টা করে লিচু পাবে, তাহলে আমরা লিখবো যাতে একজনে লিচু পায় বা পাবে ভাগ ৮। তাহলে দেখো তো কত হচ্ছে, ৮ দিয়ে আমরা ১৪৪কে ভাগ দিব, ৮ কে ৮ বিয়োগ করলে হয় ৬, ৬৪, ৮ ৮ ৬৪, তার মানে কয়টা হলো বলো তো, ১৮টি। শিক্ষার্থীরা এটাই কিন্তু চেয়েছে যে দুইটা ঝুড়িতে যে লিচুটা আমরা পাবো একত্রিত করার পরে ওইটাকে ৮ জনের মধ্যে ভাগ করে দিতে দেওয়ার কথা বলেছে। তাহলে প্রত্যেকে কয়জন, মানে একজনে কয়টা পাইবে, তাহলে কত পাইল, 18টি। তাহলে উত্তর এখন আমাদের বলো তো কত হইল, 18টি। প্রত্যেকে কয়টি লিচু পাইবে এটা কথা বলছে, তাহলে একজনের লিচু পাইল 18টি। প্রিয় শিক্ষার্থীরা, একজনের লিচু হইল কয়টা, 18টি। এবার আসো 14 নম্বর অঙ্ক। 14 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো যে তহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনলো, তার থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো এবং অবশিষ্ট বেলুন 6 জনের মধ্যে সমভাগে। দেখো 13 এবং 14 নম্বর অঙ্ক কিন্তু আমাদের একই। তাইলে আমরা প্রথমে লিখবো যে তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনলো, তাহলে একটি প্যাকেটে বেলুন 50টা, এটা থেকে 8টা বেলুন। তাহলে কি লিখবো যে এক প্যাকেটে বেলুন ছিল 50টি, তাহলে আমরা লিখতে পারি যে এক প্যাকেটে বেলুন আছে কয়টা দেখো তো, 50টি। এটা 50টা বেলুনের একটা প্যাকেট কিনছে, কেনার পরে এখান থেকে কি করলো, এ থেকে 8টি বেলুন নিজের জন্য রাখলো। আমরা এখন এখান থেকে লিখবো যে নিজের জন্য রাখলো, কয়টা রাখছে নিজের জন্য, 8টি বেলুন। তাহলে আমরা এখান থেকে 8টা বাদ দিব। এটা কি হলো, অবশিষ্ট বেলুন। এটা তাহলে থাকলো, বাকি থাকলো কয়টা থাকতেছে দেখো তো, 8 আছে 10 2, তাহলে 42টি। এই যে 42টা অবশিষ্ট পাইলাম, এইটাকে কি বলছে, 6 জনের মধ্যে ভাগ করে দিতে বলছে। তাহলে আমরা এখন নিচে লিখবো যে এখন 6 জনে বেলুন পায় কয়টা, 42টি, তাই না? পায় বা পান তোমরা যেটা মনে করো ভালো লাগবে ওটা লিখবে। তাহলে আমরা লিখবো যে একজনে বেলুন পায় বা পাবে 6, কত হইবে তাহলে বলো তো, 60টি হচ্ছে না, 6 সাথে 42। তোমরা এখানে লিখবা, এখানে লিখে যদি মনে করো তাহলে সুবিধার জন্য ভাগ করে দিতে পারো, 6 সাথে 42। তাহলে উত্তর আমাদের কত হইলো বলো তো, প্রত্যেককে বেলুন পাবে। আমরা লিখবো যাতে প্রত্যেককে বেলুন পাবে কয়টি, 60টি। কি শিক্ষার্থীরা, প্রত্যেককে বেলুন পাবে 60টি। তোমরা সাজিয়ে লিখতে পারো। এখন সরাসরি উত্তর লিখবা। যদি কেউ মনে করেন যে আমি উত্তর লিখবো না, তারপরে এটা লিখতে পারো। আর যদি কেউ মনে করেন উত্তর লেখার দরকার, তাহলে লিখবা। তাই আবারও বলতেছি, দেখো যে তহমিনে একটা প্যাকেট কিনছে বেলুনের, সেটাতে ছিল 50টা, সেইটা থেকে নিজের জন্য রাখলেন 8টা। তাহলে আমাদের থাকলো কয়টা, অবশিষ্ট 42টা। এই 42টাকে আবার বলছে যে 6 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 বন্ধু পেলো পায় বা এতটি। আমি এটা লিখি নাই বন্ধু, সরাসরি লিখছি যে 6 জনে বেলুন পায় এতটি। তোমরা লিখতে পারো 6 জন বন্ধু বেলুন পায় এতটি।
তোমরা সাজিয়ে নিজের ইচ্ছা মতো করে লিখতে পারো বা শর্ট করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা অবশ্যই করবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসতেছে 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দেয়। মোট টাকা বন্যা ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সর্বভাগে বিতরণ করা হলো, তাহলে প্রত্যেকে কত? দেখো যে 13, 14, 15 কিন্তু একই নিয়মের অঙ্ক। তাহলে আমরা 15 নম্বরে লিখবো যে যেহেতু 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দেয়, তাহলে আমরা লিখবো যে একজনে চাঁদা দেয়। শিক্ষার্থীরা কত টাকা একজনের চাঁদা দিছে? 80 টাকা। একজনের টাকা দিল 80 টাকা, কিন্তু ছিল কতজন? শিক্ষার্থী হচ্ছে 30 জন, তাই না? তাহলে 30 জনে চাঁদা দেয় 80 গুণ 30, তাহলে গুণ যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের 2400 টাকা। তোমরা এখানে লিখবা, লিখে গুণ করে দেখাবে। তাহলে আমরা যদি গুণ দেই 30 দিয়ে, দেখো তো কত হচ্ছে? 2 শূন্য, একটা বাদ দিলাম, 3 শূন্য শূন্য, 3 8 হলো 24। তাহলে আমাদের অঙ্ক উত্তর এসেছে 2400, তাই না? এখন দেখো এই যে পাইলাম যে আমরা টাকাটা, এইটাকে আবার বলছে 10 জনের মধ্যে বিতরণ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখন নিচে লিখবো যে এখন 10 জনের মধ্যে বিতরণ করা হয় কত টাকা? এই যে টাকাটা পাইলাম 2400 টাকা। 10 জনের মধ্যে বিতরণ, এখানে বলা হয়েছে 10 জনের মধ্যে সর্বভাগে বিতরণ করলে প্রত্যেকে কয় টাকা করে পাবে। তাহলে আমরা প্রত্যেক বলতে কি বুঝি? একজনের কথা। তাহলে একজনকে বিতরণ করা হয় 2400 ভাগ হচ্ছে কত? 10। তাহলে 10 যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আসতেছে আমাদের 240 টাকা। 10 জনের মধ্যে ভাগ করে দিলে হয় 240 টাকা। শিক্ষার্থীরা তোমরা এখানে ভাগ করে দেখাবে। 10 দিয়ে যদি আমরা 2400কে ভাগ দেই, দেখো তো 4 বার যদি দেই, 2 বার দিলে আসেছে 10 দুগুণে 20, 4 হলো 40, 4 10 40। তাহলে আর একটা শূন্য থাকলো, এটা শূন্য আমরা এখানে দিলাম শিক্ষার্থীরা। তাহলে আমাদের কত আসলো? 240 টাকা। তাহলে আমরা এখন ওতে লিখবো কি? যাতে প্রত্যেককে কয় টাকা করে পাইলো। তাহলে আমরা এখন এখানে লিখবো যাতে প্রত্যেককে পায় বা পাবে 240 টাকা। তাহলে উত্তর এখন কত হলো? 240 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের অঙ্কটা তার সমস্যা থাকবে না। তোমরা আরও যদি নিজে এরকম কিছু ভাষা বানিয়ে লিখতে পারো, তবে চেষ্টা করবে সহজ করার জন্য যাতে ভুল না হয়। এবারে আসি আমরা 16 নম্বর অঙ্কটা। ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা ক্লাসে গেলে এই অঙ্কটা পাওয়া যায়। 3 থেকে 4, 5 একথা পিতা পুত্র মাতা কন্যা দাদা নানা নানি, এইভাবে অঙ্কটা সাজানো থাকে। তাই এখানে বলা হয়েছে, দেখো 16 নম্বরে বলছে যে মায়ের বর্তমান বয়স দেওয়া আছে। এখানে প্রথমে আমরা লিখব মায়ের বর্তমান বয়স দেওয়া আছে কত? 45 বছর। তোমাদের বইয়ে দেখো এটা কিন্তু লেখা আছে শেষের অংশে 45 বছর। মায়ের বর্তমান বয়স আছে 45 বছর। এখানে যেহেতু কথাটা আমরা লিখতে পারি, এই কারণে এখানে একটা জিনিস লেখানো হয়েছে যে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। যেহেতু মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। তোমাদের বই খুললে কিন্তু এই অঙ্কটা তোমরা পড়বে, দেখবে, এটা খুঁজে পাবে। তাহলে মায়ের বর্তমান বয়স দেওয়া আছে 45 বছর, যেহেতু মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে আমরা এখন কি করব? যে অতএব পুত্রের বর্তমান বয়স 45, সরি এখানে 3 গুণ আছে শিক্ষার্থীরা, একটু দেখতে। তাহলে এখানে আছে মায়ের বর্তমান বয়স হচ্ছে 45 বছর, আর মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সে 3 গুণ। তাহলে 3 গুণ, আর তাহলে আমরা পুত্রের বর্তমান বয়সটা কত বললাম? বা এখানে বর্তমানে পুত্রের বয়স লিখতে পারো বা পুত্রের বর্তমান বয়স লিখতে পারো, ভাগ হচ্ছে কত? 3। এত বছর
হ্যাঁ, এখন দেখো এই 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ দিই তাহলে কত আসছে? 3 15 45। শিক্ষার্থীরা, তো এখানে এইটা কথাই বলা হয়েছে। আবারও একটু দেখো, এখানে মায়ের বর্তমান বয়স হচ্ছে 45 বছর। আবার প্রথমেই লেখা আছে যে মায়ের বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়সটা কত? এই জন্য আমরা কি করলাম, এখন তোমরা যদি দেখো যে এই যে পুত্রের বয়সটা যদি আবার ওই অঙ্কটা আমরা মিলাই, তাহলে কিন্তু দেখো ওইটাই পাবো। যেহেতু পুত্রের বয়স 15 বছর পাইলাম, তো এইটা 3 গুণ হচ্ছে কার বয়স? মায়ের বয়স। তো 3 আমরা যদি এইটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে দেখো তো? 3 গুণ, যে এই জন্য 45 বছর। তাহলে এই যে ঘুরি এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে উত্তর আমাদের ঠিক। এবার আমরা লিখবো যে যেহেতু পুত্রের বর্তমান বয়স চাইছে, উত্তর আমরা লিখবো উত্তর হচ্ছে 15 বছর। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই অঙ্কটা সমস্যা আর হবে না। আবারও একটু আমি আলোচনাটা করে দেই। এখানে বলা হয়েছে মায়ের বর্তমান বয়স 45 বছর, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ। অর্থাৎ পুত্রের বর্তমান বয়সটা আমরা বাইর করলাম, 45কে 3 দ্বারা ভাগ করে পাইলাম 15 বছর। এইটাই হচ্ছে পুত্রের বয়স। দেখো তোমরা আবার এটা 3 গুণ করো, দেখবে আবার মায়ের বয়সটা কিন্তু পাবো আমরা। দাদা শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সমস্যা আর অঙ্কগুলো হবে না। বাকি কিন্তু আরও দেখো যে 73 পৃষ্ঠায় কিন্তু আরও 2টি অঙ্ক বাকি আছে। এই 2টা কিন্তু তোমাদের বাসার কাজ তোমরা করবে। উপরে যদি অঙ্কগুলো তোমরা বুঝে থাকো তাহলে পরেরগুলো আর সমস্যা হবে না। অবশ্যই এই 2টা অঙ্ক তোমরা বাসায় করবে এবং যেগুলো আমি করাই দিলাম এগুলোও করবে। পাশাপাশি যে 2টা অঙ্ক বাকি থাকলো সেগুলো করবে। আগামীতে আবারও নতুন অধ্যায়ের নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।